আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। আমি আজকে আপনাদেরকে শোনাবো মোস্ট ইন্টারেস্টিং একটি ভূতের গল্প। আশা করি আপনারা গল্পটি উপভোগ করবেন। আমাদের গ্রামের পাশে একটি শান্ত গ্রাম। গ্রামটির নাম বটতলা গ্রাম। দিনের বেলায় গ্রামের মানুষ খুবই কম চলাচল করত এবং স্বাভাবিক। মানুষ কাজ করে, বাচ্চারা মাঠে খেলে, সন্ধ্যা চায়ের দোকানে আড্ডা বসে। কিন্তু রাত হলে যেন গ্রামের রূপ বদলে যায়। গ্রামের শেষ মাথায় একটি পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটি প্রায় 100 বছর পুরনো। দেওয়ালে শ্যামলা, বাঙ্গা জানালা আর চারদিকে বড় বড় বট গাছ। গ্রামের মানুষ সূর্য ডুবার পরেই সে রাস্তায় এড়িয়ে চলে এবং সে বাড়ি এড়িয়ে চলে, কারণ সবাই জানে রাত 12টার পর ওই বাড়িতে কেউ থাকে। কিন্তু সে কেউ মানুষ না। গ্রামের প্রবীণরা বলেন প্রায় 40 বছর আগে ওই বাড়িতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, আর তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। এই গ্রামের এক ছেলে ছিল, নাম তার রাশেদ। রাশেদ শহরে পড়াশোনা করত, বিজ্ঞান নিয়ে পড়ত, তাই ভূত প্রেতের সে কোনো বিশ্বাসই করতো না। গ্রামে এলে সে বন্ধুদের বলতো, এইসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। একদিন সন্ধ্যায় রাশেদ বসেছিল করিম ছাতার চায়ের দোকানে। হঠাৎ গ্রামের এক লোক বলল, গতকাল রাতে আবার কান্নার শব্দ শুনেছি ওই বাড়ি থেকে। আরেকজন বলল, আমি নিজেই দেখেছি, বারান্দা সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়েছিল। রাশেদ হেসে হেসে বলল, ভূত নয়, হয়তো চোর বা অন্য কেউ বা কোনো মানুষ। করিম চাচা তখন ধীরে বললেন, সবকিছু এত সহজ নয় বাবা। রাশেদ বলল, আপনি কি জানেন আসল ঘটনা? করিম চাচা চুপ করে কিছুক্ষণ বসে রইল, তারপর সব বললেন। ওই বাড়ির জমিদার মেয়ে ছিল, নাম তার রহিমা। খুব সুন্দর, খুব শান্ত মেয়ে, কিন্তু তার প্রেমে হয়ে যায় গ্রামের এক গরিব ছেলের সাথে। জমিদার সেটা মেনে নিতে পারেনি। এক রাত রহিমা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে তাকে বাড়ির পিছনে পুকুরের মৃত অবস্থা পাওয়া যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, কিন্তু আসল সত্য কেউ জানে না। তারপর থেকে রাতের বেলা শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কেউ হাঁটার শব্দ শুনে, কেউ কান্না শুনে, কেউ আবার বলে তারা রহিমাকে দেখেছে। রাশেদ বলল, আমি নিজে গিয়ে দেখে আসব। দোকানে সবাই একসাথে বলল, না না না, যেও না তুমি ওখানে। করিম চাচা গম্ভীর হয়ে বললেন, যেও না বাবা। কিন্তু রাশেদ কৌতূহল তখন তুঙ্গে। সে ঠিক করলো, আজ রাতেই যাব আমি। রাত 12টা, চারদিকে নিঃশব্দতা, কেবল ঝিঝি পোকার শব্দ। রাশেদ হাতে টর্চলাইট নিয়ে বের হয়ে গেল। গ্রামের শেষ মাথায় পৌঁছে গেল। সে দেখলো সেই বাড়ি, আগের জমজট ভরা আঙ্গিনা। হঠাৎ বাতাসের গাছের ডাল নড়ে উঠল, মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। রাশেদ নিজেকে সাহস দিল, ভয়ের কিছু নেই। সে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতে একটা ঠান্ডা বাতাস তার দিকে ঘিরে ধরল। মনে হলো তাপমাত্রা হঠাৎ কমে গেছে। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ এলো, টক 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 করে একটা শব্দ, যেন কেউ হাঁটছে। রাশেদ সিঁড়ি বেয়ে উপরে উঠল, আর তখনই সে দেখলো বারান্দা শেষ মাথায় একজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু। রাশেদ কাঁপা গলায় বলল, কে আপনি? ধীরে ধীরে সেই মহিলা মাথা তুলল, কিন্তু ঠিক তখনই টর্চ নেভে গেল। চারিদিকে অন্ধকার, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটা মেয়ের কান্না। পরের দিন সকালে গ্রামের মানুষ রাশেদকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থা পায়। তার শরীর ঠান্ডা হয়েছিল। চোখ খুলে সে বলল, আমি তাকে দেখেছি। গ্রামের সবাই ভয় পেয়ে গেল। করিম চাচা বললেন, কি দেখেছ? রাশেদ বলল, সে কাঁদছিল আর বলছিল তাকে কেউ মেরেছে। এসব কথা শুনে সবাই অবাক, কারণ এতদিন কেউ এটা বলেনি। রাশেদ বলল, সে বলেছে তার বাবার লোকেরা তাকে মেরেছিল, কারণ সে প্রেম করেছিল। তার লাশ পুকুরে ফেলে দেয়, কিন্তু তার আত্মা শান্তি পায় নাই। সে এখনো সত্য প্রকাশ করতে পারে নাই। রাশেদ সত্য জানার জন্য তদন্ত শুরু করলো। সে গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলল। একজন বৃদ্ধ বললেন, সেই রাতে আমরা আবার চিৎকার শুনেছি, কিন্তু জমিদারের ভয়ে কিছু বলতে পারিনি।
রাশেদ পুরনো কাপড়গুলো খুঁজতে লাগলো। অবশেষে সে একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরি ছিল রহিমার। ডায়েরিতে লেখা ছিল, আমার বাবা আমাকে মারতে পারে, কিন্তু আমার প্রেম আমি ছাড়বো না। এই লেখা পড়ে রাশেদ গা শিউরে উঠল। সত্য জানার পর রাশেদ আবার সে বাড়িতে গেল। রাত তখন বাজে 1টা। হঠাৎ বাতাস বইতে শুরু করলো। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আর তার সামনে দাঁড়ালো রহিমা। এবার তার মুখ স্পষ্ট, চোখে অদ্ভুত দুঃখ। সে বলল, সত্য সবাইকে বলো, তাহলে আমি মুক্তি পাবো। রাশেদ প্রস্তুতি দিল। পরের দিন সে পুরনো ঘটনাটা গ্রামবাসীকে বলল। গ্রামের মানুষ মিলে পুকুরের পাশে রহিমার কবর ঠিক করে দিল, তার জন্য দোয়া পড়ল। সেই ঘটনার পর থেকে আর কখনো সেই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায় নাই। কেউ আর সাদা শাড়ি পরা মহিলাকে দেখে নাই। গ্রামের মানুষ বলে, রহিমা অবশেষে শান্তি পেয়েছে, কিন্তু এখনো অনেক রাতে সে ওই বাড়ির ফাঁক দিয়ে যায়। তার মাঝে মাঝে অনুভব করে কেউ যেন নীরবে দাঁড়িয়ে আছে। এইসব ঘটনার পর গ্রামের মানুষ কিছুদিন শান্ত থাকলেও কিন্তু এই শান্ত তাদের আর বেশি দিন সইল না। সে বাড়ি থেকে আবার সে কান্না, আবার সে ছায়া শব্দটা বারবার সে ঘুরপাক খাচ্ছে। তখনকার যা ঘটেছে তার সাথে রাশেদের সাথে রাশেদ ঠিক মতো ঘুমাতে পারছিল না। রাশেদ যখন চোখ বন্ধ করতো, সে ফাই সময় দেখতো, আবার সে দৃশ্য দেখতো। সাদা শাড়ি পরা মেয়ে অন্ধকার বারান্দা দাঁড়িয়ে আছে, তার চোখে পানি আর সে কান্নার শব্দ যেন কানের ভেতরে গেয়ে আছে। গ্রামের মানুষ ঘটনা নিয়ে খুব ভয় পেয়ে গেলেও সবাই বলতো লাগলো, রাশেদ সত্যি ভূত দেখেছে। কিন্তু রাশেদ এবার আর ভয় পাচ্ছিল না, বরং তার মনে হচ্ছিল এই ঘটনার পিছনে একটা বড় রহস্য রয়েছে। সে নতুন করে আবার সেই রহস্যটা আবার উন্মোচন করবে। সে ঠিক করলো সত্য বের করবে। ডায়েরি রহস্য। পরের দিন বিকালে রাশেদ আবার সে পুরোনো বাড়িতে গেল। এবার সে একা যায় নাই, তার সাথে ছিল তার বন্ধু সোহেল। সোহেল খুব সাহসী ছেলে ছিল, কিন্তু বাড়ির সামনে দাঁড়াতে সে বলল, দোস্ত, জায়গাটা ভালো লাগছে না। চারদিকে অদ্ভুত এবং নির্জুম একটা বাড়ি। বাড়ির ভেতরে ঢুকতে মনে হলো যেন কেউ অনেকক্ষণ ধরে তাদের জন্য ওয়েট করতেছে। ধুলোময় মেঝে, ভাঙা আসবাবপত্র, দেওয়ালে পুরনো ছবি। হঠাৎ রাশেদের চোখ পড়ল একটি কাঠের আলমারি। আলমারিটা আধা খোলা ছিল। সে ধীরে ধীরে সেটাই খুলল। ভেতরে কিছু পুরনো বই আর কাগজপত্র ছিল। তার মাঝে ছিল একটি ছোট ডায়েরি। ডায়েরির উপর লেখা, রহিমা। রাশেদের বুক কেঁপে উঠল। সে ডায়েরিটা খুলে ভেতরের পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, আজ আমি খুব ভয় পাচ্ছি। বাবা জেনে গেছে আমি রহমানকে ভালোবাসি। দ্বিতীয় পাতায় লেখা, বাবা বলেছিল আমি যদি তাকে ছেড়ে না দিই তাহলে আমাকে মেরে ফেলবে। সোহেল অবাক হয়ে বলল, তাহলে সত্যি তাকে খুন করা হয়েছে? রাশেদের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক করতে লাগলো। রাশেদ বলল, হয়তো এমনটাই হতে পারে, কিন্তু ডায়েরির শেষ পাতায় এমন একটা কথা লেখা ছিল যা তাদের শরীর ঠান্ডা করে দিল। সেখানে লেখা ছিল, যদি আমি মারাই যাই আমি ফিরে আসব। ঠিক তখনই দাম এবং উপরের তলার একটা দরজা জোরে বন্ধ হয়ে গেল। সোহেল কেঁপে উঠল, কে ওখানে? কেউ উত্তর দিল না, কিন্তু কয়েক সেকেন্ড পর শুরু হলো টকবক টকবক শব্দ, যেন কে ধীরে ধীরে হাঁটছে ছায়ার মতো। রাশেদ আর সোহেল সিঁড়ি বেয়ে উপরে উঠল। অন্ধকার করিডরে ভাঙা জানালা দিয়ে ছাদের আলো ঢুকছে। হঠাৎ সোহেল ফিস করে বলল, দোস্ত, সামনে তাকা। করিডোরের শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষেরই মতো, কিন্তু ঠিক মানুষ নয়। চুল বাতাসে উঠছে। হঠাৎ সে ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো। সোহেলের হাত কাঁপতে লাগলো। রাশেদ বলল, পালা পালা, কিন্তু রাশেদ দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর তাদের সামনে দাঁড়িয়ে গেল রহিমা। তার মুখ ফ্যাকাশে, চোখ লাল, কিন্তু এবার সে কাঁদছিল না। সে ধীরে ধীরে বলল, তোমরা সত্য জানতে চাও? রাশেদ কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমরা সত্য উন্মোচন করতে এখানে এসেছি। রহিমা হাত তুলে পেছনে একটা দরজা দেখিয়ে ইশারা করলো, ওইখানে যাও।
দরজাটা ছিল বন্ধ। রাশেদ সেটাই খুলল। ভেতরে ছিল একটা পুরনো ঘর, মেঝেতে শুকনো রক্তের দাগ, আর কোনায় পড়া ছিল একটা মরিচা ধরা ছুরি। ঠিক তখনই রহিমা কণ্ঠ শোনা গেল, ওরা আমাকে ওখানেই মেরেছিল। হঠাৎ ঘরের ভেতরে বাতাস ঘুরতে শুরু করলো, দেওয়ালের ছবি কাঁপতে লাগলো। হঠাৎ রহিমার মুখটা বদলে গেল, চোখ কালো হয়ে গেল, চুল বাতাসে উঠতে লাগলো। সে চিৎকার করে উঠল, ওরা আমাকে মরতে বাধ্য করেছিল। হঠাৎ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। সোহেল আতঙ্কে চিৎকার করলো, তোর দরজাটা খুল। আর ঠিক তখনই তারা শুনতে পেল আরেকটা কণ্ঠ, গভীর ভয়ঙ্কর অন্ধকার থেকে কেউ যেন হাঁটছে, হা 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 হা। রহিমা ভয়ে পেছনে তাকালো, তার কণ্ঠ কাঁপছিল, সে এখনও ওইখানে আছে। রাশেদ বলল, কে কে ওইখানে আছে? রহিম ধীরে ধীরে বলল, যে আমাকে মেরেছিল। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা লম্বা কালো ছায়া। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর সে ছায়া ধীরে ধীরে বলল, এতদিন পর আবার মানুষ এলো। তখনই রাশেদ সাহস করে বলল, তুমি কে? ছায়াটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ঠিক তখনই রহিমা কণ্ঠ ভেসে উঠল, ওকে বিশ্বাস করো না তোমরা। ছায়াটা হঠাৎ রাগে গর্জে উঠল, চুপ করো। ঘরের বাতাস আর ঠান্ডা হয়ে গেল। তারপর সে বলল, আমি এই বাড়ির মালিক, এই বাড়ির জমিদার। রাশেদ অবাক হয়ে গেল, তুমি রহিমের বাবা? ছায়াটা ধীরে ধীরে হাসলো, হা হা, আমি তোমাকে মেরেছিলাম। ঘরের ভিতরে হঠাৎ ঠান্ডা হয়ে বয়ে গেল। রহিমা কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু ভালোবাসতাম, কিন্তু বাবা সেটা মেনে নিতে পারেনি। জমিদারের ছায়া বলল, আমার সম্মান নষ্ট হচ্ছিল, একটা গরিবের ছেলের সাথে আমার মেয়ের প্রেম, তাই আমি তাকে শেষ করে দিয়েছি। সোহেল বয়ে কাঁপতে লাগলো, তাহলে তুমি এখনও এখানে কেন? ছায়াটা ধীরে ধীরে বলল, কারণ আমি মরার পর এই বাড়ি ছাড়িনি, এই বাড়ি, এই জমি সব আমার। হঠাৎ রহিমা মুখ বদলে গেল, তার চোখে আগুনের মতো রাগ। সে বলল, কিন্তু এখন সত্য সবাই জানবে। হঠাৎ ঘরের সব জানালা একসাথে খুলে গেল, ঝড়ের মতো বাতাস ঢুকতে লাগলো। রহিমা ধীরে ধীরে আকাশের দিকে তাকালো, তার কণ্ঠ ভেসে উঠল, 40 বছর আমি অপেক্ষা করেছি, আজ আমি মুক্ত ছাই। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করলো, দেওয়ালের পোস্টার পড়তে লাগলো। জমিদারের ছায়া চিৎকার করে উঠল, না, এ বাড়ি আমার। কিন্তু রহিমা এবার আর দুর্বল নয়, সে ধীরে ধীরে জমিদারের দিকে এগিয়ে গেল। তার চারপাশ অদ্ভুত আলো জ্বলছিল। জমিদারের ছায়া ঘুচাতে লাগলো, না, তুমি পারবে না। রহিমা চিৎকার করে বলল, তুমি আমাকে হত্যা করেছিলে, আজ তোমার অভিশাপ শেষ হবে। হঠাৎ একটা প্রচণ্ড আলো পুরো ঘর ভরে ফেলল। রাশেদ আর সোহেল চোখ বন্ধ করে ফেলল। কিছু সেকেন্ডের পর সব শান্ত হয়ে গেল, বাতাস থেমে গেল, ঘরের দরজা খুলে গেল। রাশেদ ধীরে ধীরে চোখ খুলল, ঘরে আর কেউ নেই। রহিমা, না, নেই কোনো ছায়া, সব কিছু একদম চুপ। পরের দিন সকালে পরের গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গেল, কারণ রাতের ঝড়ে সেই পুরনো জমিদার বাড়ি অর্ধেক অংশ ভেঙে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, 40 বছর পর প্রথমবারের মতো সেই বাড়ির চারপাশ আর অদ্ভুত ঠান্ডা লাগছিল না, আর কেউ কান্নার শব্দ শুনছিল না। করিম চাচা ধীরে ধীরে বললেন, মনে হয় মেয়েটা অবশেষে শান্তি পেয়েছে। রাশেদ আকাশের দিকে তাকালো, তার মনে হলো যেন কেউ নীরবে বিদায় জানাচ্ছে। হালকা বাতাস বইল, আর সেই বাতাসে যেন ভেঙে এলো এক মেয়ের শান্ত কণ্ঠ, ধন্যবাদ তোমাকে। তারপর থেকে বটতলী গ্রামের মানুষ আর কখনো সেই বাড়িতে ভূতের গল্প শুনেনি, কিন্তু গ্রামের বৃদ্ধরা আজও বলে, যদি গভীর রাতে কেউ হঠাৎ ভাঙা বাড়ির ফাঁস দিয়ে যায়, তারা তখন অনুভব করে কেউ যেন দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে। হয়তো সে আরও ভয়ঙ্কর নয়, হয়তো সে শুধু দেখছে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ভূতের বিভিন্ন কাহিনী আমাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।